হ্যালো গাইস, সবাই ভালো আছো? জি স্যার। সিয়ার কি আছো? জি স্যার আছি। ওকে, আমি কি একটু কনফার্ম করি তাহলে আগামীকাল বিকাল 3টের সময় তোমাদের পরীক্ষা হবে, তাই তো? জি স্যার। Okay. আচ্ছা, লেকচার তো 8, 9, 10 তাই না স্যার? আহ, ওই 3টেই তো মনে হয়, যতদূর মনে পড়ে। দাঁড়াও আরেকটু কনফার্ম করি আমি। আমি বলি স্যার, ইফেক্ট অফ অ্যাটমসফিয়ার কার্বন অক্সিজেন রিঅ্যাকশন আর সিলিকন ম্যাঙ্গানিজের স্যার রিঅ্যাকশনের পার্টটা। 8, 9, 10, হ্যাঁ ঠিক আছে। 8, 9, 10। আর স্যার একটা কথা স্যার, আমাদের কি স্যার ম্যাথ থাকবে? ম্যাথ থাকার কথা না। জি স্যার। ওকে, আমাদের আজকে যেটা দেখবো সেটা হলো ডিবিএস প্রসেস ইটসেলফ। আমরা একটু চেক করবো বিএসএস এর মধ্যে কিভাবে স্টিল তৈরি করা হয়। সো আমরা বেসিসটা ইনিশিয়ালি দেখবো, তারপরে দেখবো সিকোয়েন্স অফ অপারেশনটা কেমন হয়ে থাকে, এন্ড ফাইনালি রিয়াকশন গুলো কেমন হয় এবং হিট ব্যালেন্সটা কেমন হয়। মাস ব্যালেন্সের জন্য আমরা একটা আলাদা ক্লাস ব্যয় করবো, সেখানে সব ধরনের স্টিল মেকিং এর জন্য প্রবাবলি মাস ব্যালেন্স গুলো দেখবো। সো আমরা জানি যে স্টিল মেকিং প্রসেস ইন বেসিক অক্সিজেন সিস্টেম, যেখানে লিকুইড পিগ আয়রনকে ভেরি র্যাপিডলি রিফাইন করা হয় to steel of desired composition by blowing high purity oxygen. So that is our basic oxygen process. Basic শব্দটা ইউজ করা হয়েছে because the slag we use are basic in nature. As a result, phosphorus and sulfur, if needed, removal is possible. Steel is made in discrete batch called heat. Normally, steel making এর সময় প্রতিটা হিটকে আমরা ব্যাচটাকে আমরা হিট বলে থাকি। নর্মালি ইন ব্যাচ করা হয়। ফার্নেস যেটা দেখতে অনেকটা কনভার্টারের মতোই, ব্যারেল শেপ, ওপেন টপ বাট ভার্টিক্যাল রিফ্র্যাক্টরি লাইন ভেসেল, যেটাকে আমরা ট্রুনিয়ন অ্যাক্সেসের মধ্যে রেখে রোটেট করতে পারি। Overall purpose data basically nowadays to reduce carbon. Firstly, carbon removal, this is the top priority, and then sulfur phosphorus removal. যদিও সালফার ফসফরাস is the most harmful এবং সাধারণত স্টিল মেকিং প্রসেসের মধ্যে এই সালফার ফসফরাস রিমুভালটাই ডমিনেটিং প্রসেস হয়ে থাকে, কিন্তু আমরা যেহেতু বলেছি যে প্রি ট্রিটমেন্ট ইউজুয়ালি করা হয় না ওদের, সুতরাং এই প্রি ট্রিটমেন্ট করে সালফার ফসফরাসকে রিমুভাল ইজিলি করে ফেলা হয় ইনক্লুডিং সিলিকন। যার জন্য এখন আমরা বেসিক অক্সিজেন প্রসেসটাকে কমন মোস্টলি কার্বন রিমুভাল প্রসেস টু সাম এক্সটেন্ট ফসফরাস রিমুভাল প্রসেস আমরা বলে থাকি। And at the same time, আরেকটা যেটা করা হয় সেটা হলো to raise the temperature of liquid steel made from scrap and liquid hot metal. Usually এটা হয়ে যায়, to some extent করতে হয়। A typical configuration is to produce 250 ton in every 45 minutes. So that's the in general একটা common scenario কথা বলা হচ্ছে। So 30 থেকে 65 minutes, on the average 45 minutes এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। ফিড ম্যাটেরিয়ালের কথা যদি আমরা বলি, আমরা জানি যে হট মেটাল ইজ ডমিনেটিং সোর্স। এর সাথে আমরা সামটাইমস পিগ আয়রনও চার্জ করে থাকি, কোল্ড পিগ আয়রন এন্ড স্টিল স্ক্র্যাপ চার্জ করে থাকি। ফ্লাক্স লাগে এন্ড গ্যাসিয়াস অক্সিজেন লাগে। সো দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনপুটস। এছাড়াও আমরা অ্যালয়েডেশন করে থাকি বা আরো কোনো এলিমেন্টস যদি আমরা ইউজ করতে চাই, আমরা সেগুলো অ্যাড করতে পারি। এই যে ম্যাটেরিয়াল কথা আমরা অলরেডি আগে একটা ক্লাস আলাপ করেছি, সেই জন্য আমরা খুব একটা ডিটেইল আলাপ করবো না। ভেরি কুইকলি যদি আমরা যাই, আমরা জানি হট মেটাল অ্যারাউন্ড 95% মতো হয়ে থাকে, যদি স্ক্র্যাপ ইউজ করতে পারি অ্যারাউন্ড 25% ম্যাক্সিমাম, এবং সালফার অ্যাজ লো অ্যাজ পসিবল লাগে বিকজ সালফার রিমুভ করাটা ডিফিকাল্ট ইন দিস প্রসেস বিকজ অফ দ্য অক্সিডাইজিং ইন নেচার। আমরা জানি সালফার করতে গেলে রিডিউসিং লাগে। সিলিকন কন্টেন্ট সাধারণত কম রাখার চেষ্টা করা হয়, যাতে করে যেহেতু সিলিকন থাকলে পরে সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করে, এন্ড যত বেশি সিলিকন ডাইঅক্সাইড থাকবে তত বেশি ক্যালসিয়াম অক্সাইড দিতে হবে, এবং সিলিকন ডাইঅক্সাইড যেহেতু অ্যাসিডিক, সো লাইনিং করোড হওয়ার চান্স তত বেশি থাকে।
এবং at the same time স্ক্র্যাপ অ্যাডিশনকেও এটা ইনফ্লুয়েন্স করে, যার জন্য সিলিকন কন্টেন্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে দাঁড়ায়। সার্টেন মিনিমাম লেভেল অফ ম্যাঙ্গানিজ অলসো নিডেড বিকজ ম্যাঙ্গানিজ তখন একটা ডোমিনেটিং সোর্স ফর হিট। আমরা জানি যে এই সিস্টেমের মধ্যে কোনো হিট এক্সট্রা দেওয়া হয় না, সো রিঅ্যাকশন থেকে হিট জেনারেট করে। সো ম্যাঙ্গানিজ দ্য মেইন সোর্স, অলমোস্ট মেইন সোর্স অফ হিট। যদি আমরা লিকুইড মেটালের হিটটাকে বাদ দিই, সেন্সিবল হিটটা যদি বাদ দিই, তাহলে হিট জেনারেশনের জন্য মেইন সোর্স হলো ম্যাঙ্গানিজ। সো একটা মিনিমাম লেভেল অফ ম্যাঙ্গানিজ লাগে। কার্বন কত সেটা আমাদের জানা দরকার। টেম্পারেচার অফ দ্য হট মেটাল যেটা আসতেছে আলটিমেটলি আমরা চার্জ করবো সেটা কত সেটা জানা দরকার। অ্যান্ড বিকজ এই দুইটা দিয়ে আমরা আলটিমেটলি আমাদের প্রসেসটাকে আমরা তখন অপটিমাইজ করবো। So here is the typical liquid metal composition normally. Carbon around 4% থাকে, phosphorus maximum 0.2 মতো, সালফার অলমোস্ট রিমুভ হয়ে যায়। সো টার্গেট থাকে যে ক্লোজ টু ফাইনাল স্পেসিফিকেশন লেভেলে লিকুইড মেটালে যেন সালফার থাকে, যাতে করে সালফার আর রিমুভ করতে না হয়। সিলিকন অ্যাজ লো অ্যাজ 0.3 পর্যন্ত ইউজ করা যেতে পারে, ম্যাঙ্গানিজ একটু হায়ার সাইডে থাকে। স্ক্র্যাপ দেওয়া হয় সেকেন্ড সোর্স, আমরা জানি ওরও মোটামুটি একই কারণ হতে পারে। এছাড়াও আর কতগুলো কারণ আছে ওর দেওয়ার জন্য, যদি আমরা ওরটাকে কুল্যান্ট হিসেবে ইউজ করতে চাই বা অক্সিজেনের সোর্স হিসেবে যদি আমরা ইউজ করতে চাই। ওরের আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে যেহেতু ও থাকে আইদার Fe2O3 or Fe3O4, সো কার্বনের সাথে রিঅ্যাক্ট করে প্রচুর কার্বন মনোক্সাইড গ্যাস জেনারেট করে। সো স্ল্যাগ হোমিংকে জেনারেট করে। স্ল্যাগের বেলায় দুইটা ইস্যু ইম্পর্টেন্ট, সেটা হলো আলটিমেটলি কোন কম্পোজিশনে স্ক্র্যাপ দিচ্ছি সেটা আমরা জানা দরকার। স্ক্র্যাপ ডেন্সিটি, যেহেতু আমরা বড় বড় চাঙ্কি জিনিস আমরা দিচ্ছি, সো চার্জ করার সময় যদি ঠিক মতো চার্জ না করা হয় তাহলে মানে উল্টাপাল্টা থাকতে পারে, ভলিউম ইনক্রিজ করে। ওকে, ডিআরআই আমরা জানি আইদার কুল্যান্ট হিসেবে দেওয়া হয় অথবা ডাইলিউটেড হিসাবে ইউজ করা যেতে পারে। ডাইলিউটেন্ট বলতে মিন করা হচ্ছে যে এর মধ্যে যেহেতু কোনো ইম্পিউরিটি থাকে না, সো ইম্পিউরিটি বেশি থাকলে এটা ডাইলিউটেন্ট হিসেবে ইউজ করা যাবে। অ্যালয় অ্যাডিশন করা হয় অবভিয়াস রিজনে, যদি অ্যালয় তৈরি করতে চাই অথবা অ্যালয়িং এলিমেন্টস বাড়াতে চাই, তাহলে আমরা অ্যালয়িং এলিমেন্ট। ডিআরআই সম্বন্ধে আমরা অলরেডি পড়েছি, যত মেটালাইজেশন, ডিগ্রি অফ মেটালাইজেশন এবং আয়রন কন্টেন্ট যত বেশি হবে তত এটা এফেক্টিভনেস বাড়ে, এবং সিলিকন কন্টেন্ট, আয়রন অক্সাইড কন্টেন্ট যত কম থাকবে তত বেটার। ঠিক আছে, সো এই হলো ডিআরআই অ্যালয় এডিশন। ফ্লাক্স আমরা যেটা ইউজ করি টু ফর্ম স্ল্যাগ, এবং এটা মেল্টিং পয়েন্ট কমিয়ে দেয়, ভিসকোসিটি কমিয়ে দেয়, এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্টিভিটি অফ সাব কম্পোনেন্ট, ফর এক্সাম্পল ফ্লাক্সের মধ্যে যাতে কোনো প্রকার ফসফরাস বিয়ারিং ম্যাটেরিয়াল না থাকে, যাতে করে স্ল্যাগ বেশি 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 ফসফরাস নিতে পারে। তো এই ধরনের সিনারিও ফ্লাক্সের মধ্যে থাকে। কত ফ্লাক্স দিব ডিপেন্ড করে সিলিকনের উপরে, সিলিকন সরিয়ে ফেলতে হবে। স্ক্র্যাপ কতটুকু দিব, ইনিশিয়াল ফাইনাল সালফার ফসফরাস কন্টেন্ট কত, তার উপর ডিপেন্ড করে ফ্লাক্স আলটিমেটলি কত। রিফাইনিং আমরা কতটুকু করবো তার উপর ডিপেন্ড করে ফ্লাক্স। ফ্লাক্সের মধ্যে ডোমিনেটিং সোর্স হলো লাইম, এছাড়াও ম্যাগনেসিয়াম অক্সাইড একটা ইম্পর্টেন্ট সোর্স। আমরা কেন দেই ম্যাগনেসিয়াম একটু পরে আমরা বুঝছি। ফ্লোস্কোয়ার আরেকটা অ্যাডিশন, সেটা হলো যদি আমরা মেল্টিং পয়েন্ট কমাতে চাই, অর্থাৎ এটা ফ্লুইডিটি বাড়িয়ে দেয় ফ্লোস্কোয়ার। এবং ডিসলিউশন অফ লাইমকে সলিউশনে নিতে হেল্প করে। অক্সিজেন আমরা বলছি হাই পিউরিটি লাগে, এবং 2.5 থেকে 3 মিটার কিউব পার মিনিট এরকম রেটে একটা অক্সিজেন গ্লো করা হয়। ডিঅক্সিডাইজার লাগে, নর্মালি অ্যালুমিনিয়াম, ফেরোসিলিকন, ফেরোম্যাঙ্গানিজ ডিঅক্সিডাইজার লাস্ট স্টেজ আমরা ইউজ করে থাকি, যদিও এটা ল্যাডিলে করা হয়। কার্বন অ্যাড করা হয় টু গুড রিকাভারাইজ, যদি এমন অবস্থা হয় যে কার্বন একদম ইনিশিয়ালি ডিসাইড করা হয় যে কার্বন একদম শেষ করে ফেলা হবে, চাইলে পরে কার্বন অ্যাডিশন করা হয়। ওকে, সো রিকোয়ার্ড কোয়ান্টিটি হট মেটাল, স্ক্র্যাপ, অক্সিজেন এন্ড ফ্ল্যাক্স এগুলি অ্যাড করা হয়, এবং এটা ডিপেন্ড করে আমার আলটিমেট টার্গেটের উপরে, টার্গেট অফ কম্পোজিশন, টার্গেট অফ টেম্পারেচার। সো ফ্লাক্স আর অ্যাডেড আর্লি সো দ্যাট, যেহেতু আমরা এটা বলছি বেসিক অক্সিজেন প্রসেস, সো অ্যাজ সুন অ্যাজ বেসিক স্ল্যাগ ইজ প্রডিউসড দ্য বেটার, যার জন্য ফ্লাক্স অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গ্লো করার সাথে সাথে ফ্লাক্স অ্যাড করা শুরু হয়ে যায়, এবং বিভিন্ন লেভেলে ফ্লাক্স দিতে হয় to control erosion, to control refining process. Energy required to raise the charges still making temperature, provide the oxidation reactions. Okay, so initially a significant amount of heat content নিয়ে liquid metal চার্জ করা হয়, এবং তারপরে রিফাইনিং প্রসেসের জন্য যা ফার্দার এনার্জি লাগে সেটার জন্য এই অক্সিডেশন রিঅ্যাকশন ইউজ করা হয়।
প্রিন্সিপাল এলিমেন্ট এই কয়টাই আছে, যদি আমরা অ্যালয় না করি, অ্যালয় করলে ওগুলোর অ্যামাউন্ট খুবই কম থাকে। সো এই সবকিছুই অলমোস্ট প্রোভাইড করে লিকুইড মেটাল বা পিগ আয়রন যেটা দিচ্ছি। স্ক্র্যাপ যদি ইউজ করি খুবই কম অ্যামাউন্টের মধ্যে আসতেছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে চলে যায়, আর অন্যান্য এলিমেন্ট যেগুলো আছে সেগুলো অক্সাইড ফর্ম করে অ্যান্ড স্ল্যাগের কম্পোনেন্ট হিসেবে এটা চলে যায়। হাই টেম্পারেচার ইন্টেন্স স্টারিং এসেনশিয়াল, যাতে করে কাইনেটিক্সটা বাড়িয়ে দেওয়া, যাতে করে খুব কুইকলি, যেহেতু প্রসেসটা ইজ এ কুইক প্রসেস, সো কাইনেটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। During the blow, slag reaction gas form foamy emulsion form করে। So slag gas এবং droplets of iron particle এই সবগুলো মিলিয়ে emulsion form করে, এবং এই emulsion form করাটা essential, কারণ এর মধ্যে surface area বেড়ে গেল, so reaction becomes faster and rapid mass transfer is possible. ব্লো যখন শেষ হয়ে যায়, আমরা জানি স্ল্যাগের ডেন্সিটি কম, সো স্ল্যাগ ফ্লোট করে ফর ইজি রিমুভাল। ঠিক আছে, কন্ট্রোলিং সালফার একটা ইস্যু, আমরা একটু আগে বললাম। সাধারণত বিওএস প্রসেস সালফার রিমুভাল হয় না, করা হয় না। যদি করা হয় তাহলে পরে, তার মানে সালফার রিমুভালের জন্য আমাদের দুইটা ওয়ে আছে। একটা হলো রিমুভিং মোস্ট অফ দ্য সালফার ইন প্রি-ট্রিটমেন্ট বিফোর চার্জিং। সো বেসিক অক্সিজেন ফার্নেসে চার্জ করার আগেই প্রি-ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে সালফার রিমুভাল, দ্যাটস দ্য বেস্ট স্টেপ, এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে করা হয়। তো সালফার যতটা আমার স্টিলে লাগে সেই পরিমাণ অথবা তার কাছাকাছি কোনো পরিমাণে সালফার নিয়ে তারপরে ওই লিকুইডটাকে চার্জ করা হয়। এবং লিকুইডটা চার্জ করতে গেলে কন্ট্রোলিং কেমিক্যাল কম্পোজিশন অফ স্ল্যাগ উইথ ফ্লাক্স অ্যাডিশন ইজ এসেনশিয়াল, বিকজ আমরা জানি যে ফসফরাস এবং সালফার রিমুভালের মধ্যে একটা উল্টা আছে, সেটা হলো আমার ফসফরাস রিমুভালের জন্য লাগে বেসিক অ্যান্ড অক্সিডাইজিং, কিন্তু সালফারের জন্য লাগে বেসিক অ্যান্ড রিডিউসিং। এন্ড ফর দ্যাট ম্যাটার সালফারটা সবার শেষে রিমুভ করতে হবে, কিন্তু যদি ফার্নেসে যদি করতে চাও, অথবা বেটার ওয়ে যদি কিছু সালফার রিমুভ করতে হয় তাহলে পরে দিলে, কারণ যদি সালফার ফার্নেসে রিমুভ করতে চাও তাহলে তোমাকে একটা স্ল্যাগ অফ করতে হবে। সো নর্মালি যদি ফসফরাস সালফার রিমুভ করতে হয় তাহলে দুইটা স্ল্যাগ অফ করতে হয়। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই ইটস বিকাম কমপ্লিকেটেড। সো স্ল্যাগ অফ মানে আগের অক্সিডাইজিং স্ল্যাগ সরিয়ে ফেলে রিডিউসিং স্ল্যাগ জেনারেট করা। ওকে, সিকোয়েন্সটা ইন জেনারেল যদি বলি তাহলে স্ক্র্যাপ হ্যান্ডলিং, মানে কতটুকু স্ক্র্যাপ দিবা, তার ওয়েট কত, তার কম্পোজিশন কত, এই সব কিছু ইনক্লুড স্ক্র্যাপ হ্যান্ডলিং। হট মেটাল তুমি নিয়ে আসতেছো, তার ইনিশিয়াল কম্পোজিশন তোমার জানা লাগবে, ইনিশিয়াল টেম্পারেচার তোমার জানা লাগবে, and then you pour it into the furnace. যদি তোমার ট্রিটমেন্ট লাগে তাহলে ট্রিটমেন্ট কিছু করে নিলা, then you charge in the furnace. Computer calculations required throughout the process. আমার আলটিমেটলি রিফাইনিং কি রেটে হচ্ছে, কতটুকু এনার্জি দিতে হবে, কতটুকু ক্যালসিয়াম অক্সাইড দিতে হবে, এক্সেট্রা, অল ইনভলভ ইন দ্য কম্পিউটার ক্যালকুলেশনস। অক্সিজেন ব্লো এটা করতেই হবে। অক্সিজেন ব্লো বিভিন্ন স্টেজে, আমরা অ্যাটলিস্ট 3টা স্টেজ ইমাজিন করতে পারি বা এটাকে ভাগ করতে পারি। ফ্লাক্স অ্যাডিশন ডিফারেন্ট স্টেজে করতে হয়। ফাইনাল অক্সিজেন অ্যাডজাস্টমেন্ট ইউজিং এ ডাইনামিক সেন্সর। টার্ন ডাউন মানে হলো তোমার পোরিং করার আগে ফার্নেস বন্ধ করে নিয়ে এটাকে টিল্ট করে তুমি টেস্টিং করবো ফাইনাল কম্পোজিশন। যদি কারেক্টিভ অ্যাকশন লাগে, তার মানে অ্যাডিশনাল মনে করো কার্বন যদি দিতে হয় বা অন্য কিছু এলিমেন্ট কম বেশি হয়ে গেছে এক্সেট্রা, যদি মনে করো কার্বন বেশি রয়ে গেছে তাহলে আবার সোজা করে আবার ব্লো করতে হবে। সো এগুলো কারেক্টিভ অ্যাকশন নেওয়ার পরে ট্যাপিং করে মেটাল সরিয়ে ফেলা, অ্যান্ড দেন স্ল্যাগিং করে স্ল্যাগ সরিয়ে ফেলা, দেন মেইনটেনেন্স। So these are the common steps আমরা এই জিওসিস প্রসেসের মধ্যে আমরা মেনশন করতে পারি। বেসিক প্রসেস গুলো যদি আমরা আলাপ করি, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্রসেসেস, স্ক্র্যাপ চার্জিং, ইনক্লাইন পজিশনে করে স্ক্র্যাপ চার্জিং করা। নর্মালি ছোট ছোট স্ক্র্যাপ গুলো আগে চার্জ করা হয়, তারপর বড় স্ক্র্যাপ করা হয়, যাতে করে একটা বেড ক্রিয়েট করে ফর লার্জার স্ক্র্যাপস। সো 3 to 5 মিনিটের মধ্যে এটা করা হলো। দেন এটাকে আরো টিল্ট করে নিয়ে লিকুইড মেটাল চার্জ করা হলো। সো হট লিকুইড মেটাল চার্জ করা হচ্ছে। এর আগে একটু ভেসেলটাকে একটু রকিং করা হয় যাতে করে স্ক্র্যাপ গুলো সেটেল করে একটা বটম। সো ইউ চার্জ হট লিকুইড মেটাল, দেন এটাকে সোজা করে ভার্টিক্যাল পজিশন নিয়ে যাওয়ার পরে লেন্স ব্লোয়ার করে ব্লো করা স্টার্ট করলাম। সো ফার্স্ট ব্লোয়িং শুরু হলো, এবং এটা অ্যারাউন্ড 1.5 মিনিট পর্যন্ত এই ফার্স্ট ব্লোয়িং করা হয়। ফার্স্ট ব্লোয়িং করার পরে as soon as ignition starts, ফ্লাক্স চার্জ করা শুরু হয়ে গেল। আমরা বলেছি ফ্লাক্স as soon as possible দিতে হবে, যাতে করে খুব আর্লি বেসিক একটা স্ল্যাগ জেনারেট করে।
So flux is charged to form early slag and going continues. So এইটাই হলো আমাদের মেইন প্রসেস, এবং এই প্রসেসের সময় আমরা একটা ডিভিশন সামটাইমস করতে পারি। সেটা হলো যদি আমরা একটা থার্ড পিরিয়ড চিন্তা করি, তার মানে আরো লাইন চার্জ করে, আমরা একটু পরে দেখবো। আদারওয়াইজ এটাকেই আমরা সেকেন্ড পিরিয়ড বলি, এটাকে জাস্ট লেন্সটাকে কম বেশি করার একটা স্টেপ আমরা দেখতে পারি, একটু পরে আমরা এটা দেখবো। তো ওপেন থাকে, সরি টপটা কি অলওয়েজ ওপেন থাকে? তাহলে অলওয়েজ ওপেন থাকবে, না হলে পরে এই যে কার্বন মনোক্সাইড গ্যাস জেনারেট করতে সেটা কই যাবে? গ্যাসটা বেরিয়ে যেতে হবে তো, ঠিক আছে। এবং যখন এই রিঅ্যাকশন গুলো স্টার্ট করা হয়, এই কার্বন মনোক্সাইড গ্যাস যেটা বেরিয়ে গেল এই ফার্নেসের উপরে মাথায় এখানে আসার সাথে সাথে অ্যাটমসফিয়ারের অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড জেনারেট করে। সো এই কার্বন মনোক্সাইড যে বার্ন করে কার্বন ডাইঅক্সাইড জেনারেট করতেছে, তার হিউজ ফ্লেম এবং নেচার অফ দ্য কালার অফ দ্য কার্বন ডাইঅক্সাইডের ফ্লেম সেটা তুমি দেখতে পাবা। তার মানে ভিগারাস রিঅ্যাকশন যে ভিতরে হচ্ছে সেটা তুমি বুঝতে পারবা। এবং যখন এই কার্বন ডাইঅক্সাইডের ফ্লেমটা আস্তে আস্তে সাবসাইড করে যায়, যখন একদম বন্ধ হয়ে গেল, তার মানেই হলো বাতির মধ্যে কোনো কার্বন নাই, ঠিক আছে। তো এটা দেখেও এটা একটা ইন্ডিকেশন যে কার্বন চলে গেছে, এবং কার্বন চলে যাওয়া মানে হলো তোমার রিফাইনিং শেষ হয়ে গেছে অলমোস্ট। আমরা একটু পরে সেটা দেখবো। সো আলটিমেট রিফাইনিং যেটা হয় সেটা হলো এই 4th স্টেপে 15 থেকে 25 মিনিটের মধ্যে। তো এই যে রিফাইনিং এর সময় লেন্স কোথায় আছে, অর্থাৎ অক্সিজেনের এই যে লেন্সের টিপটা কোথায় আছে সেটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানেই এই 3টা পিরিয়ডের কথা আমরা চিন্তা করি। ব্লোর মধ্যে ফার্স্ট পিরিয়ডের মধ্যে লেন্সটা উপরে থাকে, ঠিক আছে, যাতে করে এই মেইনলি রিঅ্যাকশনটা করে ইয়ের সাথে, স্ল্যাগের সাথে রিঅ্যাকশনটা হচ্ছে, এবং সেফলি এস্টাবলিশ দ্য অক্সিডাইজিং হিট জেনারেশন রিঅ্যাকশন, ঠিক আছে। সেকেন্ড পিরিয়ড হলো, এটাকে আরেকটু নামিয়ে দেওয়া হলো, লেন্সটাকে আরেকটু নামিয়ে দেওয়া হলো, ইনক্রিজ দ্য রিঅ্যাকশন রেট অ্যান্ড কন্ট্রোল দ্য আর্লি স্ল্যাগ ফরমেশন, অ্যান্ড ফাইনালি আরো ভিতরে বাড়িয়ে দেওয়া হয়, যেখানে মোস্ট রিঅ্যাকশন গুলো ক্যারি আউট করে, যাতে করে অক্সিজেনটা আলটিমেটলি ইয়ের ভিতরে স্ল্যাগ বেদ করে মেটালের ভিতরে চলে যায়, ঠিক আছে। সো লেন্স টু হাই যদি থাকে, একদম বেশি উপরে থাকলে পরে স্ল্যাগ ওভার স্টার্ট হয়ে যাবে, ওভার অক্সিডাইজ হয়ে যাবে উইথ হায়ার আয়রন অক্সাইড, আয়রন লস বেশি হবে, কার্বন রিমুভাল খুব একটা হবে না, কারণ বাসের মধ্যে ভিতরে বেশি কার্বন ঢুকতেছে না। কার্বন তো আর আলটিমেটলি স্ল্যাগের মধ্যে থাকে না, তাই না? কার্বন থাকে বাসের ভিতরে, তোমার সিলিকন ম্যাঙ্গানিজ সেগুলো চলে আসতে পারে, কিন্তু কার্বন রিমুভ করতে গেলে তোমাকে বাতির ভিতরে সেল দিতে হবে। সো ইনক্রিজ হায়ার এফইও যেটা উপরে জেনারেট করতেছে, রিডিউস কার্বন লেভেল, ইনক্রিজ স্ল্যাগ ভলিউম, এবং স্ল্যাগ ভলিউম ইনক্রিজ করা মানে স্লপিং বেশি হচ্ছে, উপর দিয়ে স্পিল আপ হয়ে যেতে পারে। লেন্স যদি একদম কম নিচে ঢুকে দেওয়া হয়, তাহলে কার্বন রিমুভাল বেড়ে যায়, ফাস্টার রেটে হয়, স্ল্যাগ ফরমেশন খুব একটা হবে না, কারণ স্ল্যাগের সাথে রিঅ্যাকশনটা খুব একটা বেশি হচ্ছে না, স্ল্যাগ রিঅ্যাক্টিভিটি কমে যাচ্ছে, আয়রন অক্সাইডের পরিমাণ স্ল্যাগের মধ্যে কমে যাচ্ছে, সালফার ফসফাস রিমুভালে একটা প্রবলেম হবে, কারণ সালফার রিমুভ করতে গেলে স্ল্যাগের সাথে ইন্টারেকশনটা হয়। লেন্স যদি একদম লো হয়, তাহলে পরে মেটাল ড্রপলেট মানে একদম স্প্ল্যাশিং হওয়া শুরু করবে, সিভিয়ার অ্যান্ড ডেঞ্জারাস মেটাল ডিপোজিট, যেটা ইয়ের মধ্যে কি বলে আইদার ফার্নেস লাইনিং এর মধ্যে হতে পারে, অথবা তোমার লেন্সের মধ্যে এই আয়রন ড্রপলেট করে ফিউজড হয়ে নিয়ে একটা লেয়ার ফর্ম করে, সামটাইমস এটাকে স্কাল বলে। স্কালটা যদিও তোমার ফার্নেস লাইনিং এর উপরে এটাকে উল্লেখ করে, লেন্সের মধ্যে লেন্স ওয়ে বেশি হবে, লো ওয়েস্ট গ্যাস ফুড, তো গ্যাস ফুডটাও তোমার নষ্ট হয়ে যেতে পারে। সো তার উপর বেস করে আলটিমেটলি তোমার কোন লেভেলে কোন সময় অক্সিজেন লেন্স দিতে হবে সেটা ডিসাইড করতে হবে। সো এটা মানে সব ফার্নেসেই 150 হতে হবে নট নেসেসারি, ঠিক আছে। সো এটা আলটিমেটলি উইথ প্র্যাকটিস ফর এ টিপিক্যাল ইন্ডাস্ট্রি এটা সেট করা হয়ে যায়। সো ব্লোয়িং এর কথা বলা হলো, ব্লোয়িং স্টপ হলো, স্টপ করার পরে লেন্সটা সরিয়ে ফেলা হলো, ফার্নেসটা একটু টিল করে নিয়ে ওখান থেকে আমরা স্যাম্পলিং নিয়ে স্যাম্পলটা চেক করলাম, টেম্পারেচার প্রোফাইল টেম্পারেচার চেক করলাম, কম্পোজিশন চেক করলাম, যদি সব ঠিক থাকে দেন অ্যালাইডেশন করে এটাকে হোমোজেনাইজ করার জন্য কিছু সময় ওয়েট করলাম। সো ওভারঅল 5 to 8 মিনিট এই সময়টা গেল। দেন যদি অ্যানালাইসিস টেম্পারেচার ঠিক থাকে, টেম্পারেচার ফর ট্যাপিং ঠিক থাকে, তাহলে পরে ট্যাপিং পজিশন নিয়ে, সো দিস ইজ দ্য ট্যাপিং পজিশন, সো ট্যাপিং পজিশন নিয়ে ট্যাপিং করা হলো ইন দ্য ল্যাব, এবং অ্যালাইডেশন এটা ল্যাডেডে হতে পারে, নরমালি ল্যাডেডেই করা হয়, ঠিক আছে। দেন যখন প্রায় পুরাটা শেষ হয়ে গেল, স্ল্যাগ আসা শুরু হয়ে যাচ্ছে, তখন এটাকে ঠিক করে উল্টা দিকে ঘুরিয়ে নিয়ে স্ল্যাগিং অফ করা হলো। সো স্ল্যাগিং এটা ইয়েস, এখানে যে উপরে বললেন যে
মানে কম্পোজিশন চেক করা হয়, এটা কিভাবে করা হয়? তুমি এখান থেকে স্যাম্পল নিয়ে সাথে সাথে ওই এসে স্পেকট্রোমিটার অ্যানালিসিস করে ফেলতে হবে। এখন তো স্পেকট্রোমিটার তো অ্যাভেলেবল, তাই না? তো ফার্নেসের সাথে স্টিল মিলে যখন দেখবা তখন দেখবা যে ফার্নেসের পাশেই যে কন্ট্রোল রুম যা আছে এই কন্ট্রোল রুমের মধ্যে স্পেকট্রোমিটার বসানো আছে। সো উইদিন সেকেন্ডস মানে উইদিন সেকেন্ডস অর মিনিট অ্যানালাইসিস হয়ে যাচ্ছে। অ্যানালাইসিস চেক করে নিয়ে তুমি কম্পোজিশন যদি ঠিক থাকে তাহলে ভালো কথা, না হলে পরে তোমাকে রিকোয়ার্ড অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আবার একটু ব্লো করা অথবা আরো কিছু কার্বন কিছু অ্যাড করা যদি কার্বন একদম কমে যায়। এই ধরনের সো দিস আর দ্য 7 স্টেপস যেটা নরমালি কমন মানে অপারেশনের সাথে রিলেটেড 7টা স্টেপ, যার মাধ্যমে বেসিক প্রসেসে স্টিল জেনারেট করা হয়। তো এফিশিয়েন্ট ট্যাপ টু ট্যাপ টাইম যেটা মানে একটা থেকে শুরু করে আরেকটা শেষ করে আরেকটা শুরু হওয়া পর্যন্ত 30 থেকে 33 মিনিট এবং মোটামুটি 40 থেকে 45 মিনিট একটা রেঞ্জ। ওকে, সো দিস ইজ দ্য ওভারঅল লেন্সের পজিশনটা এখানে আমরা দেখি। সো 0 থেকে 24 মিনিট অপারেশন, ফার্স্টলি ব্লোয়িং করা হচ্ছে আনুমানিক 130 মিলিমিটার হাইটে, ঠিক আছে? সো সরি মিলিমিটার সেন্টিমিটার, 130 সেন্টিমিটার হাইটে প্রথমে তোমার একদম ইনিশিয়ালি ব্লো করার সাথে সাথেই তোমাকে ইগনিশন হওয়ার সাথে সাথেই তোমার ফ্লাক্সিং এজেন্টগুলো চার্জ করা হচ্ছে। তো আয়রন ওর দেওয়া হচ্ছে অক্সিজেন বাড়ানোর জন্য, সাথে এটা দেওয়া হয়, ডলোমাইট দেওয়া হচ্ছে, লাইম দেওয়া হচ্ছে। সো ব্লোয়িং কন্টিনিউ করা হলো, ডিগ্যাসিং করা হলো, ডিগ্যাসিং করার পরে এটাকে নিচে নামে হলো, আবার এডিশন ফ্লাক্স অ্যাড করা হচ্ছে। ফ্লাক্স অ্যাড করার পরে যদি আমরা এই যে এখানে একটা থার্ড স্টেপ দেখানো হচ্ছে, এই নিচে নামিয়ে নিয়ে এটা হলো আলটিমেটলি মানে ওভারঅল কমন রিফাইনিং প্রসেস। তো রিফাইনিং আলটিমেটলি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কনসিডার করতে পারি। যদি এটা সেকেন্ড স্টেজের কথা চিন্তা করি, এটাকে যদি সেকেন্ড স্টেজ বলি, এটা ফার্স্ট স্টেজ বলি, তাহলে পরে ডিপেন্ডিং অন দ্য লেন্স হাইট সেটার জন্য আদারওয়াইজ ব্লোয়িং বিগিনস মানে রিফাইনিং বিগিনস ফ্রম হিয়ার, ঠিক আছে? তো এখান থেকে এই পর্যন্ত হলো 15 থেকে 18 মিনিট। এটাকে যদি আমি 5 থেকে 6 মিনিট চিন্তা করি, এটা হলো 10 থেকে 12 মিনিট। তো এইখানেই আমরা বেসিক্যালি কার্বন রিমুভালটা আমরা এখানে করে থাকি লেন্স থেকে লোয়ার করে, ঠিক আছে? তো যদি আমরা সালফার রিমুভাল করি তখন এর সাথে আরেকটা প্রসেস অ্যাড করতে হবে, আরেকটা টাইম অ্যাড করতে হবে, এবং এখানে আরেকটা স্ল্যাগিং অফ পিরিয়ড কনসিডার করতে হবে। ওকে, রিয়াকশন গুলার যদি আলাদা আলাদাভাবে কথা বলি, বাই দ্য ওয়ে এই রিয়াকশনের কথা আমরা সব আলাপ করেছি ওই যে তোমরা যে পরীক্ষাটা দিবা সেখানে এই সব থার্মোডাইনামিক্স বিহাইন্ড দ্য রিয়াকশন সেগুলোর কথা বলা হয়েছে। সো ইন জেনারেল এই হলো আমাদের কম্পোজিশন চেঞ্জ ডিউরিং দ্য প্রসেস, ঠিক আছে? সো এখানে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ কন্টেন্টের কথা বলা হয়েছে। ফসফরাসের কথা আমরা এখানে চিন্তা করতে পারি, ফসফরাসটা এই পাশে এবং সালফার এই পাশে, যেহেতু এখানে সালফার পরিমাণ কম থাকে। সো দুইটা অ্যাক্সিসে দুইটা দেখানো হচ্ছে, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ইফ ইউ কনসিডার, ঠিক আছে? সো সিলিকন রিঅ্যাকশনটার কথা আমরা বলেছিলাম, সিলিকন রিমুভালের শর্ত হলো লো টেম্পারেচার, ঠিক আছে? লো টেম্পারেচার এবং লো টেম্পারেচার তার মানে ইনিশিয়াল স্টেজে, এবং সিলিকনের অ্যাফিনিটি অক্সিজেনের প্রতি বেশি হওয়ার কারণে সিলিকন সবার আগে রিমুভাল হওয়া শুরু হয়। স্ট্রং অ্যাফিনিটি অফ অক্সিজেন ফর সিলিকন রেজাল্ট রিমুভাল অফ অলমোস্ট অল সিলিকন আর্লি ইন দ্য বুক। 5 থেকে 6 মিনিটের মধ্যে অল সিলিকন কমপ্লিটেড, শেষ, সিলিকন রিমুভাল হয়ে যায়। সিলিকন ডিজলভ ইন হট মেটাল আমরা যদি শুরু করি ম্যাক্সিমাম 1.3% ওয়েট পার্সেন্ট দিয়ে, এটা ভেরি লো লেভেল পর্যন্ত 5 থেকে 3 থেকে 5 মিনিটের মধ্যে এটা শেষ করা যায়। এবং সিলিকেট স্ল্যাগ যেটা ফর্ম করে সেটা ক্যালসিয়াম সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম সিলিকেট ফর্ম করে, যেটা আমরা জানি, ঠিক আছে? সো দ্যাটস দ্য বেসিক স্ল্যাগের একটা ইনগ্রেডিয়েন্ট, ক্যালসিয়াম সিলিকেট অর ম্যাগনেসিয়াম সিলিকেট। এক্সোথার্মিক রিঅ্যাকশন জেনারেট করে, সো হিট জেনারেট করে, সেই হিটটা আলটিমেটলি বাথের মধ্যে যায় এবং বাথটা আলটিমেটলি হিটেড হয়ে যায়, ঠিক আছে? সো এবং এটা যত বেশি রিঅ্যাকশন হবে, যেহেতু ইনিশিয়াল রিঅ্যাকশন গুলো এগুলা সিলিকন এবং ম্যাঙ্গানিজ, সুতরাং এটা যত বেশি রিঅ্যাকশন হবে তত বেশি হিট জেনারেট করবে, তত বেশি স্ক্র্যাপ আমি চার্জ করতে পারবো। So that's the main thing about the silicon and manganese reaction. It also determines slag volume. যত বেশি সিলিকন থাকবে আমরা বলেছি তত সিলিকা ফর্ম করবে, তত সিলিকা সরানোর জন্য তত বেশি ক্যালসিয়াম অক্সাইড দিতে হবে। আলটিমেটলি স্ল্যাগ ভলিউম ইনক্রিজ করছে। ওকে, সেকেন্ড হলো ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজটাও সিলিকনের মতোই আর্লি স্টেজে সেম শর্ত আমরা আগে দেখেছি, কিন্তু এখানে একটা
একটা ঘটনা ঘটে, সেটা হলো যে সিলিকন যেহেতু আর্লি সব নিয়ে নিচ্ছে, ম্যাঙ্গানিজ নিয়ে নিচ্ছে, মোটামুটি 5 থেকে 6 মিনিট পর্যন্ত একটা ম্যাঙ্গানিজ শেষ হয়ে গেল, শেষ হয়ে যায় না, কিছু থেকে যায়, এবং এটাই মোটামুটি কন্ট্রোল করে, এই লেভেলটাই থাকে। এবং এন্ড অফ দ্য সেকেন্ড পিরিয়ড এটা আলটিমেটলি একটু বাড়া দেখা যায়। এই বাড়াটা হয় মানে ম্যাঙ্গানিজ চলে আসে সেটা না, ম্যাঙ্গানিজ চলে আসতে পারে, কারণ আমরা দেখেছি যে ম্যাঙ্গানিজ ভেঙে যায় যদি টেম্পারেচার বেড়ে যায়, উল্টা রিয়েকশনটা। এটা ম্যাঙ্গানিজ ভেঙেও এটা হতে পারে, কিন্তু মোস্টলি যেটা হয় সেটা হলো যে অল সিলিকন চলে গেছে, অল কার্বন চলে গেছে, ফসফরাসও বেশি চলে গেছে। সো আলটিমেটলি ম্যাঙ্গানিজের অ্যামাউন্টটা এমনিই বাতের মধ্যে বেড়ে যায়। সো দিস ইজ দ্য পার্সেন্টেজ উই আর টকিং অ্যাবাউট, দ্যাটস ওয়াই অ্যাপারেন্টলি মনে হয় ম্যাঙ্গানিজের পরিমাণ একটু বেড়ে গেছে। ঠিক আছে, so after most of the silicon has been oxidized, some manganese revert to the metal at the end of the second period, but towards the end of the blow, third period যখন শেষ হয়ে যাচ্ছে, manganese metal decrease again as more oxygen is available now, যেহেতু কার্বন শেষ হয়ে গেছে, সিলিকন শেষ হয়ে গেছে, ফসফরাস অলমোস্ট শেষ, সুতরাং এই অক্সিজেন যেটা এখন আমরা ব্লো করছি সেটা হয় আয়রন নিচ্ছে অথবা এই ম্যাঙ্গানিজ নিচ্ছে। সো ম্যাঙ্গানিজের ব্যাপারটা একটু ডিফারেন্ট হচ্ছে, ইনিশিয়ালি শেষ হয়ে যায় একটা লো লেভেলে, তারপরে এটা মোটামুটি স্টেবিলাইজ করে, টেম্পারেচার বেড়ে গেছে, সো ম্যাঙ্গানিজ রিমুভাল আলটিমেটলি হচ্ছে না, হাই টেম্পারেচার লেভেলে ম্যাঙ্গানিজ বরং ভেঙে যায়, ম্যাঙ্গানিজ ব্যাপতে ব্যাক করে। সো আলটিমেটলি অ্যাপারেন্টলি মনে হয় যেন ম্যাঙ্গানিজ কিছু বেড়ে গেছে, এবং পরবর্তী পর্যায়ে যখন সব শেষ হয়ে গেল ম্যাঙ্গানিজ তখন আবার রিডাকশন হওয়া শুরু করে, যদিও হাই টেম্পারেচার, বাট অক্সিজেন ইজ অ্যাভেলেবল। ঠিক আছে, সো এটা সম্ভব হয়। কার্বন রিঅ্যাকশনের কথা যদি চিন্তা করি, কার্বনের ডিস্টিংক্ট কয়েকটা ফেজ আমরা দেখি, 3টা ফেজ অ্যাটলিস্ট। সো দিস ইজ দ্য ফার্স্ট ফেজ, দিস ইজ দ্য সেকেন্ড ফেজ, এন্ড দিস ইজ দ্য থার্ড ফেজ। ফার্স্ট ফেজের মধ্যে কার্বনের অক্সিজেন নিতে পারে না, বিকজ সিলিকন আর ম্যাঙ্গানিজ মোর হাংরি। তো সিলিকন ম্যাঙ্গানিজ নিচ্ছে, শুধু কার্বন বাতের মধ্যে মোটামুটি স্টেবল। ঠিক আছে, হয়তো কিছু যাচ্ছে কার্বন, পাশে যদি অক্সিজেন কোনো পায় সেটা নিয়ে নিচ্ছে, আদারওয়াইজ কার্বন রিলেটিভলি স্টেবল। ইনফ্যাক্ট কার্বনের পার্সেন্টেজ রেজ করে, কারণ ম্যাঙ্গানিজ সিলিকন কমে গেছে বাতে, সো ম্যাঙ্গানিজ পার্সেন্টেজ একটু, কার্বন পার্সেন্টেজ একটু মনে হয় যেন একটু বেশি বেড়ে গেছে। সেকেন্ড পিরিয়ডে যে নিয়ে সিলিকন ম্যাঙ্গানিজ শেষ হয়ে গেছে, এখন কার্বন দ্য মেইন ডোমিনেটিং অক্সিজেন গ্র্যাবার, সো কার্বন অক্সিজেন গ্র্যাব করছে second period. So first period occurs during the first few minutes of the blow, shows a slow decarbonization rate, and as nearly all the oxygen supplied react with silicon in the metal. ঠিক আছে, so slight increase show করছে। Then second period occurring at high carbon content, ঠিক আছে, কার্বন ম্যাক্সিমাম কার্বন কন্টেন্ট যখন শুরু থেকে রিঅ্যাকশন করা শুরু করে, এবং কনস্ট্যান্ট রেটে কার্বন ডিকার্বনাইজ হচ্ছে, and controlled by the rate of oxygen supply. Finally, থার্ড পিরিয়ডে যে নিয়ে ডিকার্বনেশন ইজ ড্রপড अगेन, যেহেতু কার্বন লেস অ্যাভেলেবল হয়ে গেছে, এখন মানে অক্সিজেন এসে কার্বনকে খুঁজেই পাচ্ছে না, মেইনলি সে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করছে, এবং তার মানে কার্বনের এই চেঞ্জ যেটা আছে সেটা হলো যে মাস ট্রান্সফারের উপর ডিপেন্ড করে। কার্বন যত অক্সিজেনের সাথে আসতে পারবে তত কার্বন কমে যাবে। ঠিক আছে, তো এই ইন দ্যাট রিজন কার্বন মনোক্সাইডের পরিমাণও কমে যায়, এবং আমরা ওই যে ফ্লেয়ারের কথা বলছিলাম যে মাউথের মধ্যে কার্বন বার্ন করে, সেটাকে বলে কার্বন ফ্লেয়ার। ঠিক আছে, ওই ফ্লেমটা যখন বার্ন করে ওইটাকে কার্বন ফ্লেয়ার বলে, এবং ওইটা দেখে ওইটাও আস্তে আস্তে সাবসাইড করতে থাকে। ঠিক আছে, সো এটা অলমোস্ট বন্ধ হয়ে যায় যে বাতের মধ্যে যদি কার্বনের পরিমাণ 0.1% কাছাকাছি। তো মোটামুটি একটা গেস ওয়ার্ক এখানে করা যেতে পারে যে কার্বন শেষ হয়ে গেছে, তো বাতের মধ্যে অ্যারাউন্ড 0.1% কার্বন আছে। ফসফরাস রিঅ্যাকশন, আমাদের ফসফরাসের জন্য কয়েকটা কন্ডিশনের কথা বলেছিলাম। নাম্বার 1 ছিল টেম্পারেচার রিলেটেড, যদি বলি লো টেম্পারেচার ফসফরাস মল করতে হবে, হাই অক্সিজেন লাগবে, সো এফইউ পরিমাণ হাই হতে হবে, হাই বেসিসিটি থাকবে, and high fluidity, slack fluidity. So these are the few conditions for phosphorus removal. ঠিক আছে, এখন যদিও এই ইনিশিয়াল স্টেজে টেম্পারেচার লো, কিন্তু আয়রন অক্সিজেন আমরা ব্লক করছি, সাফিসিয়েন্ট আয়রন অক্সাইড হয়তো জেনারেট করেছে, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড আমরা যেটা চার্জ করেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটাকে ডিসোলিয়েট করতেও কিছু সময় লাগবে, সেটা সলিউশনে যেতেও কিছু সময় লাগবে। সুতরাং এই ফার্স্ট পিরিয়ড শেষে আমরা আলটিমেটলি দেখতে পাবো ফসফরাস খুব একটা রিমুভাল হচ্ছে না, যদিও এফইও আছে মোটামুটি পরিমাণে এবং টেম্পারেচার ফেভারেবল, তারপরেও এটা খুব কমই ডিক্রিজ হয়, ডিক্রিজ ভেরি স্লাইডলি আপ টু দ্য এন্ড অফ দ্য সেকেন্ড পিরিয়ড ব্লো। তো সেকেন্ড পিরিয়ড যখন শুরু হয় অথবা সেকেন্ড পিরিয়ডের মাঝামাঝি পর্যন্ত এই সিনারিও চলে, এবং এন্ড অফ দ্য সেকেন্ড পিরিয়ড
রিঅ্যাকশনটা আলটিমেটলি রিয়েলি কিক স্টার্ট, বিকজ বাই দিস টাইম ক্যালসিয়াম অক্সাইড বাতির মধ্যে চলে এসেছে। ঠিক আছে, ডিউরিং দিস পিরিয়ড FeO increases, স্টারিং ডিউ টু কার্বন অক্সাইড ফরমেশন ইমপ্রুভস, স্ল্যাগ মেটাল মিক্সিং, ক্যালসিয়াম অ্যাডিশন করা হয়েছে, এটা সলিউশনের ডিসলিউশন হয়ে গেছে, রেইজ স্ল্যাগ বেসিসিটি, ফ্লোস্পার অ্যাড করা হয়েছে টু রেইজ ফ্লুইডিটি। সো এভরিথিং ইজ ফেভারেবল নাও এক্সেপ্ট টেম্পারেচারটা একটু বেড়ে গেছে, বাট আদার থিং বিং ফেভারেবল, ফসফরাস র্যাপিডলি ডিক্রিজ করা স্টার্ট করে। শেষের দিকে যে নিয়ে এটা মোটামুটি আবার স্টেবিলাইজ করে যায়, যেহেতু আমরা এখানে ফসফরাস পরিমাণ কমে গেছে, এবং আমরা যদি স্ল্যাগ রিমুভ করতে চাই স্ল্যাগ রিমুভ করি, এখানে থার্ড পিরিয়ডের সময় আবার আরেকটা স্ল্যাগ রিমুভ করে, অথবা যদি স্ল্যাগ রিমুভ নাও করি, আমরা যদি ফসফরাস সালফার রিমুভ না করতে চাই, তাহলে এইখানে আবার অ্যাডিশন করা হয়, আবার ক্যালসিয়াম অক্সাইড করা হয়, যাতে করে রিমেনিং ফসফরাসটাকে সরিয়ে ফেলা যায়। তো দ্যাট ইজ অল অ্যাবাউট সালফারের কথা যদি আবার চিন্তা করি, আমরা বলেছি সালফার ইজ নট ভেরি এফিশিয়েন্ট, নট ভেরি কন্ডিশন যেটা আছে সেটা নট ভেরি সুইটেবল ফর সালফার রিমুভাল। ঠিক আছে, DO furnace is not very efficient furnace for sulfur removal due to its highly oxidizing nature. আমরা জানি বেসিক স্ল্যাগ লাগবে। So sulfur distribution ratio in basic oxygen process only about 4 to 8. ঠিক আছে, যেটা স্টিলের মধ্যে যেটা আছে 300 to 500, অথবা বেসিক আমরা যদি ব্লাস্ট ফার্নাসের কথা চিন্তা করি সেখানে আরো হাই। ঠিক আছে, সো এজ এ রেজাল্ট সালফার রিমুভাল হয় না, কিছুটা রিমুভাল হয়ে থাকে এট এ কনস্ট্যান্ট রেটে, জাস্ট 10 to 20% কথা চিন্তা করা যেতে পারে। ডাইরেক্টলি উইথ অক্সিজেন আছে, সালফার ইউজ করে, কিন্তু যদি রিমুভ করতে চাই তাহলে আমরা বলেছি যে এক্সট্রা একটা পিরিয়ড লাগে, যেখানে স্ল্যাগ অফ করে অক্সিডাইজিং স্ল্যাগ অক্সিডাইজিং তো বেসিক স্ল্যাগ জেনারেট করতে হয়। স্ল্যাগ যেটা ফর্ম করে ডিপেন্ডিং অন দ্য প্রসেস, স্ল্যাগের এলিমেন্টস গুলো চেঞ্জ হতে থাকে। ইনিশিয়ালি প্রচুর পরিমাণে অক্সাইড ফর্ম করে, সিলিকন সবার আগে জেনারেট করে। ঠিক আছে, সো প্রথম দিকে যদি বলি তাহলে ফ্লাক্স আর চার্জ ইন দ্য ফার্নেস আর্লি ইন দ্য ব্লো, সেটা আমরা বলেছি, এন্ড রেট অফ ডিসলিউশন অফ দিস ফ্লাক্স strongly affects the basicity. ঠিক আছে, স্ট্যাগমেটিক and স্ট্যাগমেটিক রিঅ্যাকশন। বিগিনিং টিপ অফ দ্য অক্সিজেন লেন্স ইজ কেপ্ট হাই, যাতে করে সিলিকন ডাইঅক্সাইড এবং আয়রন অক্সাইড খুব র্যাপিডলি ফর্ম করতে পারে, এবং হাই থাকা মানে এটা একদম ম্যাক্সিমাম সারফেস এরিয়া জুড়ে থাকে, এখনো কোনো স্ল্যাগ লেয়ার ফর্ম করে নাই। সো একদম ম্যাক্সিমাম এটা উপরে থাকার কারণে মানে অক্সিজেনের যে কোনটা এটা ওয়াইডার হয়ে যায়, সো বড় এরিয়া জুড়ে অক্সিজেন থাকে, সো খুব র্যাপিডলি আয়রন অক্সাইড জেনারেট করে এবং সিলিকা ফর্ম করে, সিলিকা রিডিউস হয়ে যায়। সো nature of the slag becomes oxidizing very quickly, and during this period large amount of burnt lime, এখন আমরা burnt lime ইউজ করতেছি, সো লাইমের পরিমাণ এডিশন করা হলো, সো এটা আস্তে আস্তে বাড়তে থাকে। সো এটা হলো ডিসলিউশন। ঠিক আছে, সো তার মানে সলিউশনে যাচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, উইথ ব্লোয়িং টাইম এটা বাড়তে থাকে। সো আলটিমেটলি বেসিসিটি পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, the lens is then lowered and the slag starts to foam among 1/3 of the blow, at around 1/3 of the blow, এবং যে সময়ে FeO এবং FeO ফর্ম করছে, at the same time কার্বন মনোক্সাইড জেনারেট করছে। Also as the blow progress, the calcium oxide dissolve in the slag, and ক্যালসিয়াম অক্সাইড থাকার কারণে অ্যাক্টিভ স্ল্যাগ ওয়েট বেড়ে যায়। ফাইনালি আফটার থার্ড কোয়ার্টার্স অফ ইনটু দ্য ব্লো, FeO content increases because of the decrease in carbonation. So কার্বন চলে গেছে, সো FeO পরিমাণ আবার বেড়ে যায়। তো এই FeOটা ইউজ করা হচ্ছে ফর কার্বন রিঅ্যাকশনের জন্য। ঠিক আছে, কার্বন রিঅ্যাকশনের কারণে FeO পরিমাণ কমে যায়, এবং যখন কার্বন শেষ হয়ে গেল তখন আবার আয়রন লস হওয়া শুরু করে। তো এইটুকুর জন্যই আমরা আলটিমেটলি পরবর্তী পর্যায়ে ডিঅক্সিডেশন ক্যারিড আউট করি। So during the blow temperature gradually increases করে, সো এবং আমরা স্ল্যাগ টেম্পারেচার, যেহেতু স্ল্যাগের ভিসকোসিটি কম, সুতরাং স্ল্যাগ টেম্পারেচারটা আরো বেশি বেড়ে যায়, and turn down may contains unresolved lime. So আমরা জানি প্রসেসটা ভেরি কুইক, সুতরাং আলটিমেটলি যতটা লাইম দিচ্ছি পুরাটা ডিসলিউশন হয় না। সো ফাইনালি স্ল্যাগের মধ্যে কিছু আমরা আনরিজলভ লাইম আমরা দেখতে পাই। ঠিক আছে, এবং এটার আরেকটা কারণ আছে, সেটা হলো যে এই লাইমের মধ্যে ডিউরিং দা যখন সিলিকন ডাইঅক্সাইড রিঅ্যাকশন করা স্টার্ট করে, তো ক্যালসিয়াম সিলিকেটের একটা কোটিং পরে উপরে, ডাইক্যালসিয়াম সিলিকেটের, এবং এই কোটিংটা একটা সলিড কোটিং, এবং এই সলিড কোটিং হওয়ার কারণে
ভিতরের ক্যালসিয়াম অক্সাইডটা তখন আর সলিউশনে যেতে পারে না। এবং দ্যাটস ওয়াই ম্যাঙ্গানিজ অক্সাইড ইজ ইম্পর্টেন্ট, বিকজ ম্যাঙ্গানিজ অক্সাইড যদি আমরা বাতে এট দ্য সেম টাইম দেই, তাহলে এই ম্যাঙ্গানিজ অক্সাইডটা কোটিংটাকে ডিজলভ করা স্টার্ট করে, কোটিংটাকে ডিজলভ করে দেয়। যদি কোটিং ডিজলভ হয়ে যায় তখন রিঅ্যাকশন ক্যালসিয়াম অক্সাইড ডিসলিউশন ফাস্টার হয়। So that is another important use of manganese oxide. So finally যে স্ল্যাগটা জেনারেট করলো সেটা approximately 50% পর্যন্ত ক্যালসিয়াম অক্সাইড, so mostly calcium oxide since it is a basic slag, এবং সিলিকন ডাইঅক্সাইড হলো around 25%. So around basicity 2 basicity মধ্যে আমরা থাকতেছি। আয়রন অক্সাইড 30% পর্যন্ত হতে পারে, ভেরি হাই লেভেল, ঠিক আছে। যদি বটম পোরিং যদি হয়, বটম ব্লোন কনভার্টার যদি হয়, তাহলে আয়রনের পরিমাণ আরেকটু কমে যায়। সো এই হলো মোটামুটি স্ল্যাগের কম্পোজিশন। কোয়ান্টিটি অফ স্ল্যাগ যেটা ইনিশিয়ালি শুরু ছিল, পরবর্তী পর্যায়ে ওকে ডিসলিউশন হওয়ার সাথে সাথে স্ল্যাগের পরিমাণ বেড়ে যায়। টোটাল লাইন যেটা দেওয়া হয়, একটু ডিসলিউশনের কথা মাথায় রাখতে হবে, সুতরাং থিওরিটিক্যালি যতটা লাগে তার চেয়ে অনেক বেশি স্ল্যাগ ক্যালসিয়াম অক্সাইড দিতে হয়, এবং সিলিকন লেভেলের উপর একটা ইস্যু এখানে আছে। সো ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড মেইনটেইন ইন দ্য ফাইনাল স্ল্যাগ। Lastly, basicity should be very high to remove phosphorus. Extent of lime added varies, 60 থেকে 70 kg per ton of liquid metal. আর যদি সিলিকন বেশি থাকে তাহলে আরো বেশি দিতে হয়, আমরা জানি টাকা লাগতে হয়েছে। সো 120 কেজির মতো হয়ে থাকে। হিট ব্যালেন্স যদি আমরা চিন্তা করি, তাহলে পরে আমরা বলেছি যে ডিউরিং দ্য প্রসেস রিঅ্যাকশনের জন্য যেটা আসে সেটা কার্বনের জন্য আসে অ্যারাউন্ড 20%, সিলিকন ম্যাঙ্গানিজের জন্য, যেহেতু সিলিকন আগে হয়, সো 7 to 9%। তো কার্বন রিঅ্যাকশনের আগে এটাই হলো আমাদের মেইন এনার্জি সোর্স। যদিও আমরা বলি যে মোল্টেন পিগ আয়রন, যে হিউজ কোয়ান্টিটি অফ মোল্টেন পিগ আয়রন, তার সেন্সিবল হিট সেটা যদি 1200 ডিগ্রিতে নেয়, সো আমাদের এখানে মনে করো 250 টন পিগ আয়রন নিচ্ছি, তার সেন্সিবল হিট খুব সম্ভব 0.3 বা এই ধরনের কিছু লেভেলের, ঠিক আছে, ক্যালোরি পার কেজি। সো এই রেটে যদি হিসাব করি তাহলে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ হিট, সেন্সিবল হিট, এমএসটি ক্যালোরি এটা নিয়ে যাচ্ছে, যার কারণে ওভারঅল হিটের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে এটা অ্যারাউন্ড 40% এর মতো হয়ে থাকে। সো এই হলো মোটামুটি হিট ইনপুট। আউটপুটের মধ্যে কি আছে, যেটা প্রোডাক্ট যেগুলো পাম্প করছে সেগুলো সেন্সিবিলিটি নিয়ে যাচ্ছে। স্টিল নিয়ে যাচ্ছে অ্যারাউন্ড 50%, যেহেতু স্টিলই মেইন বাই ওয়েট আর বাই ভলিউম যাই বলি না কেন। স্ল্যাগ নিয়ে যাচ্ছে অ্যারাউন্ড 20%, ওয়েস্ট গ্যাস নিয়ে যাচ্ছে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ হিট, এবং এই হিটটাই আমরা নর্মালি ইউজ করি টু রিজেনারেট দিস এনার্জি। এবং নর্মালি স্টিল মেকিং প্ল্যান্ট যেগুলো আছে, পুরো প্ল্যান্টের এনার্জি এটা থেকে আসে, এই ওয়েস্ট গ্যাস থেকে আসে। ময়েশ্চার কিছু নিয়ে যায় যখন স্টিম জেনারেট করে, এবং অবভিয়াসলি কিছু লস হয়। সো এই হলো আমাদের হিট ব্যালেন্সের একটা হিসাব, এবং রাফলি 2500 মেগাজুল হিট ইনভলভ, এনার্জি ইনভলভ during each batch of steel making process. তো এই হলো আমাদের মোটামুটি the process of basic oxygen steel making. আমরা যদি এটা বন্ধ করি আগে, তো আমরা যদি একটু সামারাইজ করি, তাহলে আমরা বলছি যে বেসিক স্টিল মেকিং প্রসেস যেটা আছে, সেই প্রসেসের মূল উদ্দেশ্য হলো কার্বন রিমুভাল এবং টু সাম এক্সটেন্ট সালফার রিমুভাল। এই হলো এখনকার দুনিয়ায় বেসিক প্রসেসের মূল প্রসেস। যদিও ফার্নেস ইজ ক্যাপেবল অফ রিমুভিং সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস এটসেট্রা, কিন্তু এখন এটা ক্যারি আউট করা হয় না টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনক্রিজ সিম্পলিসিটি ইন অপারেশন। যার কারণে প্রি ট্রিটমেন্ট ইজ এসেনশিয়াল, যাতে করে প্রি ট্রিটমেন্ট করে আমরা সিলিকনটা অ্যাজ লো অ্যাজ পসিবল করতে পারি, সালফার অলমোস্ট রিমুভ করতে পারি টু আওয়ার ডিজায়ার্ড লেভেল, অ্যান্ড ফসফরাস যতটা পারা যায়। তো এই করে আমরা যে পিগ আয়রনটা নিচ্ছি, লিকুইড পিগ আয়রন, সেটার মধ্যে মূলত থাকে তখন কার্বন রিমুভাল এবং টু সাম এক্সটেন্ট সালফার ফসফরাস রিমুভাল। এবং এটার জন্য যেহেতু প্রসেসটা ইজ ভেরি কুইক প্রসেস, এবং এখানে যদি আমরা কম্পোজিশনের চেঞ্জের কথা চিন্তা করি, তাহলে ইনিশিয়ালি সিলিকন আগে শুরু হয়, উইদিন 5 মিনিটস সিলিকন শেষ হয়ে যায়, ম্যাঙ্গানিজও মোটামুটি শেষ হয়ে যায়, কিন্তু তারপরে ম্যাঙ্গানিজটা পুরোটা শেষ নেই, যেহেতু সিলিকন আগে শেষ হয়ে যায়, ম্যাঙ্গানিজটা কিছুটা থেকে যায় এবং এটা পরিমাণটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে, এবং শেষের দিকে যায় নিয়ে যখন কার্বন চলে গেছে তখন ম্যাঙ্গানিজটা রিঅ্যাক্ট করা শুরু করে, শেষ হয়ে যায়, এবং মাঝখানে
অথবা সেকেন্ড স্টেপের শেষের দিকে যেয়ে নিয়ে কিছু ম্যাঙ্গানিজ অক্সাইড রিভার্ট ব্যাক টু দ্য বাথ অ্যাজ ম্যাঙ্গানিজ, বিকজ টেম্পারেচার ইজ ভেরি হাই অ্যান্ড হাই টেম্পারেচারে ম্যাঙ্গানিজ অক্সাইড ভাঙাটা পসিবল। সো সিলিকন ম্যাঙ্গানিজ শেষ হয়ে গেল। কার্বন রিমুভালের কথা যদি চিন্তা করি, 3টা ডিস্টিংক্ট স্টেপ পাওয়া যায়। ফার্স্ট স্টেপে কার্বন মোটামুটি স্টেবল, ওই স্টেপটা হলো ওই আমরা 5 মিনিটের মতো বলেছি যেখানে সিলিকন ম্যাঙ্গানিজ রিমুভ হয়। সো এরা হলো আগে অক্সিজেনটা নেয়, যার কারণে কার্বন খুব একটা পায় না অক্সিজেন, এবং পায় না বলে ভুল হবে, কার্বন মনোক্সাইড যদি ফর্ম করে এটা বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত যদি বাথে যদি থাকে, এটার থেকে কার্বনটা ইমিডিয়েটলি সিলিকন নিয়ে নেয়, ফর্ম সিলিকন ডাইঅক্সাইড, যেহেতু সিলিকন অ্যাফিনিটি কার্বনের চেয়ে বেশি ফর অক্সিজেন। সো কার্বন মোটামুটি স্টেবল থাকে, এবং যখন সিলিকন ম্যাঙ্গানিজ শেষ হয়ে গেল তখন কার্বন র্যাপিডলি প্রোগ্রেস করতে থাকে, এবং থার্ড স্টেপে যে নিয়ে দেখা যায় কার্বন আবার মোটামুটি ফ্ল্যাট হয়ে গেছে, বিকজ কার্বনের পরিমাণ কমে গেছে, অক্সিজেনের সাথে রিঅ্যাক্টিভিটি কমে গেছে। তো কার্বন মাস ট্রান্সফার সাথে তখন এন্টায়ারলি রিলেট হয়ে যায়। ফসফরাস রিমুভালের কথা যদি চিন্তা করি, ইনিশিয়াল স্টেজ যদিও হেল্পফুল, ইনিশিয়াল স্টেজ হেল্পফুল ইন সেন্স অফ টেম্পারেচার, আমরা বলছি ফসফরাস রিমুভালের শর্ত হলো লো টেম্পারেচার, কিন্তু আদার কন্ডিশন যেটা আছে, হাই বেসিসিটি লাগে, হাই অক্সিডাইজিং লাগে, হাই ফ্লুইডিটি লাগে, এই সমস্ত জিনিসগুলো হতে একটু সময় নেয়, বিকজ কার্বন যদিও আমরা লাইন ইনিশিয়ালি চার্জ করেছি, কিন্তু লাইন ডিসোলিউশন হতে সময় লাগবে। অক্সিজেন আমরা ব্লো করছি, অক্সিজেন ব্লো করে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ আয়রন অক্সাইড ফর্ম করে অক্সিডাইজিং নেচারটা অফ স্ল্যাগ জেনারেট করতে একটু সময় লাগবে। তো এই সময়ের মধ্যে ফসফরাসটা মোটামুটি স্টেডি স্টেটে থাকে, এবং যখন একটা সাফিসিয়েন্ট বেসিসিটি জেনারেট করলো, দেন ফসফরাস র্যাপিডলি প্রোগ্রেস করতে শুরু করে, এবং এটা আমরা ধরতে পারি যে বিগিনিং অফ সেকেন্ড স্টেজ থেকে শুরু করে অলমোস্ট বিগিনিং অফ থার্ড স্টেজ এর মধ্যে এটা শেষ হয়ে যায়, এবং প্রয়োজনে একাধিকবার ক্যালসিয়াম অক্সাইড চার্জ করা হতে পারে, যাতে করে কার্বন রিমুভাল ফসফরাস রিমুভাল এফিশিয়েন্ট হয়। সালফার রিমুভালের কথা যদি চিন্তা করি, সালফার রিমুভাল খুব একটা হয় না, কারণ আমরা জানি সালফার রিমুভ করতে গেলে মূল শর্ত হলো বেসিক অ্যান্ড রিডিউসিং, যেহেতু এখানে রিডিউসিং না, সুতরাং সালফার রিমুভালটা হয় না। তারপরেও কিছু অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে সালফার ডাইঅক্সাইড ফর্ম করে সেটা বেরিয়ে যেতে পারে, সুযোগ আছে। এটা রাফলি 10 থেকে 20% মতো মনে হয় বলা হয়েছে। সো এই হলো আমাদের বেসিক অক্সিজেন স্টিল মেকিং প্রসেস। কোনো কোয়েশ্চেন আছে? স্যার লেন্সের হাইটটা কি চেঞ্জ করা হয়? কোনটা? স্যার অপারেশনের সময় কি লেন্সের হাইটটা চেঞ্জ করা হয়? আমরা দেখালাম তো, লেন্সের হাইট চেঞ্জ করা হচ্ছে না, 3বার লেন্সের হাইট চেঞ্জ করা হয়, এবং 3টা কারণে। ঠিক আছে, লেন্সের হাইটটা প্রথমে উপরে থাকে, যাতে করে বেশিরভাগ সিলিকা রিঅ্যাকশন হয় এবং বেশি আয়রন অক্সাইড ফর্ম করে, এবং যেহেতু আমাদের অক্সিডাইজিং নেচার লাগে সেই জন্য উপরে থাকে, যাতে করে অক্সিজেনটা পুরো বাথ জুড়ে থাকে। যখন আয়রন অক্সাইডটা সাফিসিয়েন্ট ফর্ম করলো, সিলিকন ডাইঅক্সাইড চলে গেল, তখন কার্বন রিমুভ করার জন্য লেন্সটা কমিয়ে দেওয়া হয়, কার্বন ফসফরাস রিমুভ করার জন্য। ঠিক আছে, কার্বন ফসফরাস রিমুভ করলে পরে এটা নিচে নামিয়ে দিলে পরে তখন বাথের দিকে অক্সিজেন যাওয়া শুরু করে, ঠিক আছে, যেহেতু টিপটা তখন চিকন হয়ে যাচ্ছে এবং এটা নিচের দিকে চলে যাচ্ছে। তো বাথের কার্বন রিমুভ হওয়া শুরু হচ্ছে, এবং এট দ্য সেম টাইম ফসফরাস রিমুভ করা স্টার্ট করছি। পরবর্তী পর্যায়ে আরো নিচে নেওয়া হয় ফাইনাল ব্লোয়িং করার সময়। ঠিক আছে, তো এই সাধারণত 3টা লেভেলে টিপটা থাকে, এবং 3টা টিপের পারফরমেন্স 3 রকম, মানে 3টা হাইটের পারফরমেন্স 3 রকম। স্যার বটম ব্লোয়িং এ এফইওটা স্ল্যাগে কম যায় কেন, ওটা কি জিজ্ঞেস করছি। মানে বেশি যাওয়ার কথা না স্যার, কারণ নিচে থেকে করতেছে তো এফইও রিঅ্যাকশন বেশি করবে ওই এর সাথে অক্সিজেনের সাথে। এই যে এফইও পার্সেন্টেজ যেটা দেওয়া হয়েছে সেটা হলো স্ল্যাগের পার্সেন্টেজ, তাই তো? জি স্যার। বটম ব্লোয়িং যদি উপরের ফার্স্ট উপরটা উপরটা চিন্তা করলে সেটা অক্সিজেনটা কোথায় আসতেছে? স্ল্যাগের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তাই তো? বটম ব্লোয়িং করে অক্সিজেনটা সরাসরি লিকুইডের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। সো এফইও যেটা ফর্ম করছে সেই এফইওটা বাথের মধ্যে রিঅ্যাকশন করতেছে, উপরে যাওয়ার আগেই এফইওটা বাথের মধ্যে রিঅ্যাকশন করছে, যার কারণে এফইও পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি স্ল্যাগের মধ্যে কমে যাচ্ছে। তো এফইওটা মোর অ্যাক্টিভ হচ্ছে যখন আমি নিচের দিকে দিচ্ছি। ওটার সাথে আরেকটা যোগ করতে পারি যে সরাসরি কার্বনের সাথে রিঅ্যাক্ট করা, সরাসরি সিলিকনের সাথে রিঅ্যাক্ট করার পরিমাণও বেড়ে যাচ্ছে, তাই না? যদি তাহলে কার্বন বা সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস এগুলা অক্সিজেন পাওয়ার একটাই শর্ত, সেটা হলো এফইওর মাধ্যমে আসবে।
আগে এফইউ ফর্ম করবে, সেই এফইউ ভেঙে আয়রন নিবে, কার্বন সিলিকন, কিন্তু এখানে সরাসরি অক্সিজেন বাতের মধ্যে ঢুকতেছে, সো অক্সিজেন অ্যাভেলেবল ফর কার্বন সিলিকন ম্যাঙ্গানিজ, যার জন্য এফইউ পরিমাণটা কমে যায়। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে শেষ করি। জি স্যার। খোদা হাফেজ। Record.